সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছেন ভারতের 7 সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে এই ভারতের 7 সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে। লালমনিরহাট বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে সূচ ফুটিয়ে দিচ্ছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেখানেই গড়ে উঠছে, মাত্র 12 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর চিকেন নেক থেকে। মোদির মুখে কথা নেই, কিন্তু চোখে অস্থিরতা। তিনি জানেন এই ঘাঁটি শুধু একটি রানওয়ে নয়, এ যেন ভারতের আঞ্চলিক আধিপত্যের উপর এক অদৃশ্য তলোয়ার। এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরেই আপনারা টের পাবেন। তবে কি ঘটাবে সেইটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে আর এরা কারা, এরা প্রত্যেকেই সেনাবাহিনীর সদস্য। ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা। দর্শক সরকার বলা ভাই ওখানে কেউ নাই, আমাদের মোবাইলটা নিয়ে ঘাঁটি বাংলাদেশের উত্তরের ছোট্ট জেলা লালমনিরহাট এখন ভারতের জন্য বড় আতঙ্ক, কারণ এখানেই গড়ে উঠছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল শিলিগুড়ি করিডোর। তারা এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন, এজন্য আমি ধন্যবাদ দিই। এটা নাথিং রং উইথ বাংলাদেশ। এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয়, বরং এটা ভালো জিনিস। এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে। পূর্ণমাত্র একটা সামরিক মহড়া চালিয়েছে ঠিক সীমান্তে সেনারা। ট্যাঙ্ক, কামান, গোলা, তাজা গুলি। সীমান্তে আপনার সেনাপ্রধানের নির্দেশে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়। আমাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে। হুবাহুব ডুপ্লিকেট কপি, সারাক্ষণ খালি জঙ্গি 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 বলে চিৎকার করতো। আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে। আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনারা যুদ্ধ ট্যাঙ্কে চেপে আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, ছোড়া হচ্ছে একের পর এক তোপ, আর সেখানকার গোটা প্রস্তুতিটাই দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। ভারতের বুকের ভেতর এখন থেকে আগুন জ্বলছে। তিস্তা নদী ঘিরে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত আর চীনের দ্রুত উপস্থিতিতে ভারতের স্বপ্ন আজ ছারখার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আবারও 7 সিস্টার্স নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের এই পাশে 7 সিস্টার্সের কাছবর্তী অঞ্চলে এক বিমান ঘাঁটিকে কেন্দ্র করে ভারতের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। কি কারণে বাংলাদেশ এখানে বিমান ঘাঁটি তৈরি করলো সেই সকল প্রকার সংক্রান্ত তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। এবং ভারতের মধ্যে 7 সিস্টার্স নিয়ে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এর একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে। হুবাহুব ডুপ্লিকেট কপি, সারাক্ষণ খালি জঙ্গি 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 বলে চিৎকার করতো। দেখেন আপনাদের 140 কোটির মানুষ, এর মধ্যে 100 কোটি আপনারা হিন্দু, তাও আপনারা বলেন হিন্দু খতরা মে হ্যায়, হিন্দু খতরা মে হ্যায়। বর্তমান সরকার আপনাদের এই মোদিজি যে অঙ্কেতে চলে, ওনার অঙ্ক ভাই ভেরি ডেঞ্জারাস। এত জিলাপির টেস্ট ওনার ভিতরে, আপনারা ভারতবাসীর কাছে বিচার রাখলাম। বলেন আপনারা এইভাবে বাঁচতে পারবেন? যার জন্য আমি দাম বেড়ে দিচ্ছি, ভারত বাঁচবে না। কারণ ওই ময়ূর বলতো না বাংলাদেশ বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে না। আসসালামু আলাইকুম। বাঁচবে না, বাংলাদেশ বাঁচবে না, এইভাবে কিন্তু এন্ট্রি নিল এই বদমাইশ। হ্যাঁ, এই বদমাইশের নামে হাইকোর্ট থেকে মামলা হয়েছে। ওর কাছে সমস্ত ভিডিও ফুটেজ চাইছে। এতদিন যে বকবক করছে, যেসব প্রোপাগান্ডা ছড়াইছে, এই দুই বাংলার সম্পর্কের অবনতির পিছনে এই বদমাইশের হাত কিন্তু 50%। এই বদমাইশ হলো একদম 5 আটা একটা দালাল, মোদি মিডিয়া। মোদি মিডিয়ার 1 নম্বর দালাল। এই না 5 চারটে জিব্বা হয়ে গেছে কাগজের মতো, পাতলা হয়ে গেছে। তো জিব্বা টান দিয়ে দেখেন, জিব্বা নাই, কাগজের মতো থরথর করে, এখন কাঁপে বাতাসে। এর নামে মামলা হয়েছে। এর এখন যদি জবান বন্ধ হয়, ভারতের মিডিয়া কিন্তু হুঁশিয়ার হয়ে গেছে। অর্ধেক মিডিয়া কিন্তু সত্যি কথা বলা শুরু করছে। ওই যে পেহেলগামের হত্যাকাণ্ড, এই বদমাইশের সঙ্গে আরেকটা ছিল, ওই যে 3 বাটি গরুর মাংস খাইছিল, যে কি জানি নাম, শুভেন্দ্র অধিকার। কলকাতার ব্যবসায়ীরা তোর বাসার সামনে গেছিল জানেন ওর ধরার জন্য। আর এই যে এই বদমাইশ ময়ূখ রঞ্জন, এর কিন্তু দেখবেন ওই যে সিদ্দিকের মতো রাস্তায় পাইলে দিবে। কিন্তু ভারতের অবস্থা ওদিকে যাচ্ছে, ভারত জায়গা উঠতেছে, ওদের ভুল ওরা বুঝতে পারতেছে। ওরা যে বাংলাদেশের সাথে অন্যায় করছে, এটা কিন্তু অনেক মিডিয়া কিন্তু এখন সত্যিকার সামনে তুলে ধরছে। এই ময়ূখ রঞ্জন, শুভেন্দ্র অধিকারী, এরকম আরো কিছু নেতা ফেতা আছে ভাই ওই দেশে, জানেন, খালি ঘৃণা ছড়ায়। ওরা মুর্শিদাবাদকে দেখতে চায় গাজার মতো, কাশ্মীরকে দেখতে চায় গাজার মতো।
মানে ইসরায়েল যেভাবে গাজার উপরে অত্যাচার করছে এইভাবে যেন এই মুসলমানদের উপরে অত্যাচার করা হয়, বোমা ফালানো হয়, এগুলো হলো এদের দাবি। এই বদমাইশগুলা কারণেই কিন্তু আজকে ভারত বিপদে, চারিদিক থেকে বিপদে। এই যে মোদিজি যুদ্ধ ঘোষণা করবে, কিভাবে করবে বলেন? ওনার সৈনিকদের ওই মনোবল আছে, ওই ইমানি জোর আছে। এর মধ্যে দেখেন গ্রামে, ওনাদেরই গ্রামে একটা ছেলে, ওই যে আমরা রাস্তাঘাটে দেখি না বেলুনের মতো উড়ো জাহাজ, ওইটা কিনা আকাশে উড়াইতেছিল ধান ক্ষেতের থেকে, ওইটার মধ্যেই দৌড়ায় চলে আসে ইন্ডিয়ান আর্মি। এইটা কি ভয়ে অস্থির ভাই। ওই ছেলের কাছে এটা দেখতেছে, ওটার ভিতরে পরীক্ষা করতেছে কোনো বোম টোম আছে কিনা। এই যে এই সেই বেলুনটা, ও এরা তো আসলে আর্মি না, এরা হলো পুলিশ। দেখেন কি ভয়টা পাইছে, ভয়ে অস্থির ভাই। ওই ছেলের কাছে এটা দেখতেছে, ওটার ভিতরে পরীক্ষা করতেছে কোনো বোম টোম আছে কিনা। দেখেন একটা বেলুন দেখেই এই অবস্থা, অরিজিনালটা আসলে কি হবে চিন্তা করছেন? এর মধ্যে কাশ্মীরের বর্ডার থেকে না মাঝে মাঝে গুলি করে ইন্ডিয়ান আর্মি। ওনারা কি করছেন, পাকিস্তানি আর্মি ভাই ইয়া বড় একটা মারছে, বড় একটা মাইরা না ওদের ঘাটি চুরমার কইরা দিছে, একটা দিক চুরমার কইরা দিছে। ওই একটা মাইরাই বুঝাই দিছে ভাই ডানগুলি খেলতে আসিস না, যুদ্ধ করতে চাইলে যুদ্ধ করতে আয়। পাকিস্তান তো রেডি, ভারত কি রেডি? ভারত কিভাবে রেডি হবে বলেন? তার বন্ধু কই? তার একটাই বন্ধু ছিল আমেরিকা, যাকে নিয়ে আসে জঙ্গি আন্দোলনে নাম ছিল, মানে জঙ্গি নিধন করবে। যেভাবে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিতেছে, গাজাতে জঙ্গি আছে, ওই হামাসকে ধ্বংস করতে হবে, একই কাজ কিন্তু কাশ্মীরে করতে চাইছিল। কাশ্মীরে যে 26 জন হত্যা হয়েছে, এরপরে সঙ্গে সঙ্গেই কোনো তদন্ত না করে বলছে এরা জঙ্গি। ওই যে আমেরিকা জঙ্গি বলে, ওই জন্য উনি জঙ্গি ভাবছিল যে আমেরিকা ওনাকে দৌড়ে এসে সাপোর্ট করবে। আসল আমরা দুই বন্ধু মিলা, ট্রাম্প আর আমি, মোদিজি মনে করছিল আমেরিকা 2 হাত বাড়ায় দিবে। আরে বন্ধু আসো, দুই বন্ধু মিলা জঙ্গি নিধনে নাইমা যায়, হ্যাঁ জঙ্গি ধ্বংস করে দেবো, এটাই মনে করছিল যে ভারতের পক্ষ হইয়া পাকিস্তানে আক্রমণ করবে। কিন্তু না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগের অবস্থা নাই, ওনার মনের ভাব চেঞ্জ হয়েছে। উনি কিন্তু এখন যুদ্ধ খেলার মধ্যে নাই। মোদিজি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বইলা অবদান, হ্যাঁ আমার বন্ধু। কিন্তু বন্ধু কি বললো? বন্ধুর ঘরে যখন 26 জন মারা গেল, চিন্তা করেন বন্ধুর বাড়িতে 26 জন মারা গেছে, আর ওই বন্ধু বলতেছে যারা মারছে তাদের সঙ্গে বৈশা একটা নীল বিষ কইরা নাও। মানে টাইম নাই, কোনো টাইম নাই, পাশে দাঁড়াবার টাইম নাই, এটাই সত্যি। তাহলে মোদির বন্ধুকে রইল, মোদির বন্ধু আছে ভাই, আছে ফ্রান্স আছে, ইটালি আছে, ওনারা সহযোগিতা করবেন। কিন্তু পাকিস্তানকে কে সহযোগিতা করতেছে? চীন করতেছে। চীন যে সহযোগিতা করতেছে, আমেরিকার কোনো আপত্তি আছে? বিন্দু মাত্র আপত্তি নাই। তুরস্ক সহযোগিতা করতেছে। তুরস্ককে সারা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলার বর্তমান নেতা কিন্তু তুরস্ক, ওনারা সহযোগিতা করতেছে সরাসরি পাকিস্তানকে। চীন দিতেছে টাকা, তুরস্ক দিতেছে ভাই ওই যে বোমা বারুদ, সব কিছু ওপেন সিক্রেট। এটা আরব বিশ্বে যতগুলা মুসলিম কান্ট্রি আছে তারা ওপেনলি ঘোষণা না দিল, ওনারা সবাই কিন্তু পাকিস্তানের পক্ষে থাকবে, যেহেতু চীন আছে। আর বর্তমানে বাংলাদেশের অবস্থানটা কোথায় এটা তো আমরা সবাই জানি। আমরা কিন্তু এখন ভারত মুক্ত একটা বাংলাদেশ গড়ে ওঠার সাধনায় আছি। এই সাধনার মধ্যে কারো ডিস্টার্ব চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। হ্যাঁ, আমরা যুদ্ধের প্রস্তুতি রাখবো, কিন্তু আমরা কি কারোর সঙ্গে যুদ্ধ করার জন্য না। কিন্তু আমাদের উপরে যদি কোনো অ্যাটাক হয় তখন কি আমরা ছেড়ে দিব? না, ছেড়ে দিব না। অনেকেই বলতে পারেন ভাই ভারত এত বড় দেশ, ওর সঙ্গে বাংলাদেশ কি যুদ্ধ করবে? আরে ভাই ছোট পাটাকার বড় আওয়াজ। কারণ কি, আমাদের তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সামনে, সারা বিশ্বে সবাই উনাকে চিনে। আমাদের দেশের উপরে কেউ অ্যাটাক করবে, জুলুম করবে, ওরে বাপ রে বাপ, আর আমরা সেটা মাইনা নিব। আরে বাপ রে বাপ, আমাদের শরীরের মধ্যে মুসলমানের রক্ত, মুসলমান অন্যায় মাইনা নেয় না তো ভাই, মাইনা নেয় না। সংখ্যার দিক দিয়ে না ভাই, ইমানের দিক থেকে আমাদের সঙ্গে কিভাবে পারবেন? আমাদের মধ্যে আছে আবুল সাহেব, এভাবে দাঁড়ায় যায়। আমাদের সাথে আছে মুগ্ধ, যে যুদ্ধের ময়দানে পানি দিয়ে বেড়ায়, পানি লাগবে পানি। আছে আপনাদের মধ্যে এমন কেউ? আছে আপনাদের মধ্যে এরকম ইমানি জোর যেটা মুসলমানের মধ্যে আছে? যুদ্ধ করতে কলিজা লাগে ভাই, কলিজা লাগে, আর লাগে এই ব্রেন, বুঝছেন? আপনারা কি যুদ্ধ করবেন বলেন? আপনাদের দেশের পাঞ্জাবের শিখরা 2 কোটি শিখ কি বলতেছে যে আমাদের বুকের উপর দিয়ে যাইতে হবে পাকিস্তানে, যুদ্ধ করতে হবে। আপনাদের লোকে আপনাদের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। বর্তমানে খেয়াল করে দেখেন, আপনাদের মিডিয়াও কিন্তু আপনাদের পিছিয়ে লেগে গেছে। ওই মলমালার মতো নাই, যে মলমালারা সবগুলো ধরা খাতে, কিন্তু যেভাবে ধরা খাইতেছে আমাদের দেশের মিডিয়ারও বুঝছেন ভাই, ওই মলমালার মতো চরিত্র ছিল, এগুলো সবগুলাই কিন্তু ধরা, কেউ ভাইয়া গেছে, কেউ জেলে আছে, কেউ পলাতক আছে। আপনাদের দেশে এরকম একটা টাইম আসতেছে, এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে মডেলটা, এটা মাথায় রেখে
আপনাদের ইয়াং জেনারেশন এটা ফলো কইরা আপনাদের দেশে একটা গণ অভ্যুত্থান হবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ জায়গা উঠবে ভাই। আমাদের দেশের এই বর্তমান সরকার যা কিছু করতেছে এর একই কাজ ভাই আমাদের এখানে আমাদের সরকারও করছে, হুবাহু ডুপ্লিকেট কপি, সারাক্ষণ খালি জঙ্গি 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 বলে চিৎকার করতো। দেখেন আপনাদের 140 কোটির মানুষ, এর মধ্যে 100 কোটি আপনারা হিন্দু, তাও আপনারা বলেন হিন্দু খতরা মে হ্যায়, হিন্দু খতরা মে হ্যায়। আপনারা যদি আপনাদের নিজের দেশেই খতরার মধ্যে থাকেন তাহলে আর কে বাঁচাইবো আপনাদেরকে? ভারত বাঁচবে না ভাই, ভারত বাঁচবে না। আপনাদের নীতি পরিবর্তন করেন, সরকার পরিবর্তন করেন, নাহলে কিন্তু ভারত বাঁচবে না। বর্তমান সরকার আপনাদের এই মোদিজি যে অঙ্কেতে চলে, ওনার অঙ্ক ভাই ভেরি ডেঞ্জারাস। ওনার মাথার মধ্যে সব পেসগুস, ওনার মাথার উপরে একটা প্যারাক রাখেন, ঠিক 30 সেকেন্ড পর দেখবেন ওটা স্ক্রু হয়ে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, ওনার মাথার উপরে রাখেন, ভিতরে ঢুকানোর দরকার নাই, মাথার উপরে রাখলে স্ক্রু হয়ে যাবে। এত জিলাপির পেঁচ ওনার ভিতরে, দেখেন না একজন শেখ হাসিনার জন্য পুরা 18 কোটি মানুষকে কল করে দিল। এটা কোনো রাজনীতির নীতি হইতে পারে? এটা কোনো মানুষের নীতি হইতে পারে? বলেন আপনারা, আপনারা ভারতবাসীর কাছে বিচার রাখলাম, বলেন আপনারা এইভাবে বাঁচতে পারবেন? যার জন্য আমি দাম বেড়ে দিছি। দিল্লির সকালটা ধূসর, কুয়াশায় ঢাকা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদী একা বসে আছেন, হাতে এক কাপ চা, কিন্তু সেই চায়ের ধোঁয়া যেন তার মনের অস্থিরতাকে আরও ঘনীভূত করছে। বাইরে দিল্লির রাস্তায় জীবন চলছে, কিন্তু মোদীর মনে ঝড়। লালমনিরহাট, বাংলাদেশের উত্তরের সেই ছোট্ট জেলার নামটা যেন তার বুকে সূচ ফুটিয়ে দিচ্ছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি সেখানেই গড়ে উঠছে, মাত্র 12 কিলোমিটার দূরে ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর চিকেন নেক থেকে। মোদীর মুখে কথা নেই, কিন্তু চোখে অস্থিরতা। তিনি জানেন এই ঘাঁটি শুধু একটি রানওয়ে নয়, এ যেন ভারতের আঞ্চলিক আধিপত্যের উপর এক অদৃশ্য তলোয়ার। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো তার মনের ভেতরটা যেন একটা ধূসর গল্প, যেখানে তিনি এমন একজন ভিলেন যার হাত থেকে নিয়ন্ত্রণ সরে যাচ্ছে। 2022 সালের শেষে লালমনিরহাট এয়ারবেসের নির্মাণ কাজ শুরু হয়। মোদীর বিশেষ ঘনিষ্ঠ বন্ধু হাসিনার সরকারের আমলে ভারতের বারবার আপত্তিতে এটি থমকে গিয়েছিল, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এসে যেন এক নতুন দৃঢ়তা নিয়ে এলো। আমরা আর কারো অনুমতির অপেক্ষায় থাকব না, দেশ নিজের সিদ্ধান্তে চলবে। এই ঘোষণার পর থেকে নির্মাণ কাজ ত্বরান্বিত হয়েছে। এই ঘাঁটি শুধু একটি সামরিক কাঠামো নয়, এটি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতীক, যা ভারতের কৌশলগত আধিপত্যের গলায় ছড়ি বসিয়েছে। 4000 মিটারের রানওয়ে, 70টি যুদ্ধবিমানের সক্ষমতা, এ যেন এক নতুন শক্তির উদয়। মোদীর অফিসে গোয়েন্দা প্রতিবেদনের পাহাড়। শিলিগুড়ি করিডর, মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত রেখেছে। এটি ধ্বংস হলে ভারতের অখণ্ডতা বিপন্ন হবে। লালমনিরহাটের এই প্রকল্প তাই মোদীর জন্য এক দুঃস্বপ্ন। ভারতীয় মিডিয়ায় শিরোনাম, বাংলাদেশ চীনের হাতে তুলে দিচ্ছে চিকেন নেকের নিরাপত্তা। কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে এই ঘাঁটির কোনো অংশ চীনকে দেওয়া হচ্ছে না। চীন শুধু নির্মাণ ও প্রযুক্তি সহযোগিতায় অংশ নিচ্ছে, ঠিক যেমন ভারত হাসিমারা বা আন্দামানে বিদেশি প্রযুক্তি ব্যবহার করেছে। তবু মোদীর মনে প্রশ্ন, কেন বাংলাদেশ এমন সাহস দেখাচ্ছে? লালমনিরহাট এয়ারবেস শুধু সামরিক ঘাঁটি নয়, এটি একটি বহুমুখী কৌশলগত উদ্যোগ। এখানে গড়ে উঠছে এভিয়েশন ও অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়, যেখানে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা রয়েছে। মেইনটেনেন্স ও রিফুয়েলিং হাব তৈরি হচ্ছে, যা আন্তর্জাতিক যুদ্ধবিমানের জন্য উন্মুক্ত হবে। চীন $500 মিলিয়ন বিনিয়োগ করছে আধুনিক রাডার ও রানওয়ে নির্মাণে। কাতার ও তুরস্ক যথাক্রমে $200 ও $300 মিলিয়ন প্রস্তাব দিয়েছে ড্রোন ও রাডার সিস্টেমের জন্য। যুক্তরাষ্ট্রও আগ্রহ দেখিয়েছে। ফলে লালমনিরহাট একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্র হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটি চালু হলে বাংলাদেশ আঞ্চলিক রাজনীতির ক্ষমতার মানচিত্রে নতুন জায়গা করে নেবে। এটি একটি কৌশলগত বিপ্লব, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য পাল্টে দিতে পারে। এই ঘাঁটি আধা সামরিক ও বেসামরিক দুই ধরনের ব্যবস্থায় পরিচালিত হবে। জরুরি সময়ে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে, বাকি সময়ে এটি প্রশিক্ষণ ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য ব্যবহৃত হবে। রাডার নেটওয়ার্ক, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, কমব্যাট ফ্লাইট অপারেশন জোন ও মেইনটেনেন্স হ্যাঙ্গার, সব মিলে এটি একটি আঞ্চলিক হাব, যা বহুজাগতিক সামরিক লজিস্টিক চেইনের অংশ হতে পারে। আন্তর্জাতিক মিডিয়া ডিফেন্স ইনসাইট ও আল জাজিরা বলছে, বাংলাদেশ প্রতিরক্ষায় পেশাদার পরিকল্পনার পথে। বাংলাদেশের জনগণের মনে নতুন আত্মবিশ্বাস। সামাজিক মাধ্যমে মানুষ বলছে, এই ঘাঁটি আমাদের জাতীয় সম্মানের প্রতীক। লালমনিরহাটের ধুলি ধূসর মাটিতে রানওয়ে গড়ে উঠছে, আর ঢাকার এক শান্ত কার্যালয়ে বসে আছেন প্রফেসর ইউনুস। তার চোখে কোনো উত্তেজনা নেই, শুধু একটা শান্ত হাসি। হুমায়ুন আহমেদের উপন্যাসের নায়কের মতো তিনি জানেন এই গল্পের শেষটা। তার হাতে এক কাপ চা আর মনে একটি দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ আর পিছু হাঁটবে না। তিনি জানেন এই ঘাঁটি শুধু একটি রানওয়ে নয়, এটি একটি জাতির স্বপ্নের প্রতীক। কেউ জানে না এই ঘাঁটির পেছনে আর কি পরিকল্পনা লুকিয়ে আছে। আকাশে যুদ্ধবিমানের গর্জন আর মাটিতে কৌশলগত পদক্ষেপের মধ্য দিয়ে লালমনির ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন ভারতের 7 সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে
এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ফজলুর রহমানের ফেসবুক আইডিতে উনি যে পোস্টটি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি আমি। জেনারেল ফজলুর রহমানের এই বক্তব্য এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বত্র আলোচনা চলছে। আমরা এখন জেনারেল ফজলুর রহমানের পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরব যে জেনারেল ফজলুর রহমান আসলে কে, ইতিহাসে তার নাম কিভাবে আছে বাংলাদেশের ইতিহাসে উনি কোন ব্যক্তি, কোন পুরুষ যে এত বড় সাহস ভারতের 7 সিস্টার বাংলাদেশ দখল করবে সেই ঘোষণা উনি দিয়েছেন। আমি প্রিয় দর্শক উনার প্রিভিয়াস লাইফ থেকে তুলে ধরছি। 2000 সালে বিডিআর এর নেতৃত্বে মায়ানমারের 600 সৈন্য নিহত হয়েছিলেন এই জেনারেল ফজলুর রহমানের হাতে। তিনি ছিলেন তখন বাংলাদেশের বর্ডার প্রতিরক্ষা, যেটা বিডিআর নামে ছিলেন, সেই বিডিআর এর সাথে যুদ্ধ হয়েছিল মায়ানমারের। আর সেই যুদ্ধে মায়ানমারের 600 সৈন্য নিহত হয় জেনারেল ফজলুর রহমানের হাতে, তার সৈন্যবাহিনীর হাতে। আর বাংলাদেশের একজন বিডিআরও সেখানে নিহত হন নাই। এই হলেন সেই জেনারেল ফজলুর রহমান। 2001 সালে সিলেটের পাদুয়া উদ্ধার করেন, যেটা 1971 সাল থেকে ভারতীয়রা ওই জায়গাটা দখল করে রেখেছিলেন। সেই জায়গা উনি 2001 সালে ভারতীয় বাহিনীকে উদ্ধার করে, ভারতীয় বাহিনীর কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ পাদুয়াটি আবার দখল আনতে পারেন ওনার নেতৃত্বে। প্রিয় দর্শক, তারপরে দেখি আবার 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি। বড়ইবাড়ি বিডিআর ক্যাম্পটি ভারতের বিএসএফরা দখল করে নিয়েছিলেন। সেই দখলের বিরুদ্ধে উনি যুদ্ধ করে ভারতীয়দেরকে পরাজিত করে সেখানে দখলটি ফেরত আনে বাংলাদেশ এই জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে। এরপরে আসেন তার জীবনে কি হলো এরপরে। তখনকার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া 2001 সালে। কিন্তু তারপর এই কাজের কারণে ভারতের চাপ আসে বিএনপির উপরে, বেগম খালেদা জিয়ার উপরে। সেই চাপ বিএনপি সইতে না পেরে জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর মহাপরিচালক থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। প্রিয় দর্শক, এই হলো আমাদের দেশপ্রেমী হারিয়ে যাওয়া সেই জেনারেল ফজলুর রহমান। আপনারা জানেন এখন বর্তমানে ওনার উপরে দায়িত্ব হলো বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের 57 জন সেনা অফিসার সহ 74 জনকে যে হত্যা করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানুষ চিনতে পারেন কাকে দিয়ে কোন কাজ হবে, সেই কারণেই উনাকে করা হয়েছে সেই বিডিআর এ, যেখানে ভারত জড়িত বলে ইতিমধ্যে উনি নিউজ দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি একটি আশার আলো জাগাতে পারছেন যে বিডিআর এর হত্যাকাণ্ডের ফলাফলটি হয়তোবা আমরা ইতিমধ্যে পাবো। প্রিয় দর্শক, আমরা যদি এখন রাজনৈতিক আলোচনা করতে চাই যে আজকে জেনারেল ফজলুর রহমান যে কথাটি ভারতকে বলেছেন, বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়েছে ওনার বক্তব্য, এই কথাটি বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, অন্য কোনো দল জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো, তাহলে উনি কি বলতে পারতেন? অবশ্যই পারতেন না। কারণ একবার উনি ক্ষমতায় থেকে যেই ন্যায্য অধিকার উনি আদায় করেছিলেন ভারত থেকে, সেই কারণে ওনাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হলো, মানে বিডিআর এর মহাপরিচালকের পদটি ওনার চলে গেল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকার কারণেই এত বড় সাহসিকতাটা উনি বলতে পারছে। ইউনূস স্যার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিরতাজ। এই টুপিটা যে রকম আমার পোশাকের মধ্যে সবার উপরে আছে, মাথার উপরে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন রাষ্ট্রের মাথা, সবার উপরে, সবার তাজ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে কিন্তু 7 সিস্টার নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই। আর সেই কথাটারই কপি হয়েছে কিনা আজকে জেনারেল ফজলুর রহমানের মুখ দিয়ে এই কথাটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। একটা কথা আছে যে সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়। আমার মনে হয় পাকিস্তান যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করছে, ভারত 3 দিন পরে চিন্তা করবে যে না, ঘটনাটা আসলে ঘটানো ঠিক হয়নি। কারণ বিশ্ব নেতৃবৃন্দের কাছে পাকিস্তান একটা জিনিস ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমরা প্রথমে ভারতে হামলা করবো না, তবে ভারত যদি হামলা চালায় এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরে আপনারা টের পাবেন। তবে কি ঘটাবে সেটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে অযোধ্যায় যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থান, সেখানে একদল সেনারা সিমেন্ট, মশলা, বালু মিলাচ্ছে,
আরেক দল সেনারা ইট গাঁথতেছে, কেউ আস্তরের কাজ করতেছে, কেউ পিলারের কাজ করতেছে। আর এটা গাঁথতির কাজ শেষ হলে সেইখানে সেই মসজিদে দাঁড়িয়ে প্রথম আজানটা দেওয়া হচ্ছে। আর এরা কারা? এরা প্রত্যেকেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য। ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা। দর্শক, এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চলমান যে বাকযুদ্ধ সেটা কোন লেভেলে গেছে। বিজিবি যেমন কথায় কথা বলে থাকবে না, গুড়াই দেবে, একদম গাজার মতন করে ফেলবে, অপরদিকে পাকিস্তানেরও লেডি শেরনি থাকে না, যে শের বিপরীত অংশ কি শেরনি, লেডি বাঘিনী টাইপের একজন ক্যারেক্টার, ওনার নাম হচ্ছে পালওয়াশা মোহাম্মদ জাই খান। ছবিতে যাকে দেখছেন তিনি কি ঘোষণা দিচ্ছেন? ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথমে পাকিস্তানি সেনারা স্থাপন করবে। ভাবা যায়, তার মানে তারা দখল করবে এবং সেখানে গিয়ে মসজিদ নির্মাণের কাজ করবে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ যে সিনেট আছে সেখানে পালওয়াশা, এই যে মহিলা সদস্য এমপি বা তিনি যাই হোক, ওনার এই ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। তার এই খবরটি ভারতের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে গত মঙ্গলবার পাকিস্তানের এই যে মন্ত্রিসভার একটা বৈঠক হয়, সেখানে এই সিনেটে বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবে পাকিস্তান সেনাবাহিনীর সেনারা। অযোধ্যা কোথায়? ভারতে, যেখানে রাম মন্দির আছে। আচ্ছা, এবং প্রথম আজানটা কে দেবেন? সেনাপ্রধান শিম মুনির নিজেই। এমনকি পাকিস্তান চুরি পরে বসে নেই। তার বক্তব্য, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ অলরেডি পাকিস্তানের বিপরীতে ভারতীয় যে পাঞ্জাব প্রদেশের যারা আছেন তারা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে আপনার ভারত পাকিস্তানে হামলা চালাতে পারবে না, তারা পাকিস্তানকে সহযোগিতা করবে। কারণ খালিস্তান আন্দোলন মানে স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য ভারত এবং ভারতের অভ্যন্তরে আপনার শিখদের সাথে যে চলমান উত্তেজনা, ইন্টারন্যাশনালি তাদের নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া, এগুলো নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা বড় রকমের খেলা চলছে। তো এই খেলাটা এখন আরো বিস্তৃতি লাভ করেছে। পাকিস্তানের বিপরীতে ভারত যেখানে হামলা করবে সেখানে ভারতের জনগণ সাপোর্ট করা কিন্তু শিক্ষা বলছে ভিন্ন কথা। এই কথাই তিনি এখানে রিপিট করেছেন। তিনি বলছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য। সম্প্রতি ভারতের মন্ত্রীরা সবসময় সিন্ধু নদী এটা করবে, ওইটা করবে, হ্যান কারেঙ্গা, পাকিস্তানকে দেন করেঙ্গা, সাথে সাথে বাংলাদেশও জোড়া দিছে, বাংলাদেশও পানি দেবে না, এটা করবে না, সেটা করবে না। এই যে পাকনা কথা ভারত অলওয়েজ বলে, এখন তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ওই রকম শক্তিশালী কোনো বক্তব্য না দিলেও পাকিস্তানেরা মানে সংসদ থেকে এই যে লেডি শেরনি তিনি যে বক্তব্য দিয়েছেন, ভারত জুড়ে এটা আবার চরম উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি কোন দিকে যায় জানি না, তবে খেলা একটা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলছেন সংস্কার করবেন, উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের ফেলে দিয়ে হচ্ছে। ওনার যে দল করেছেন যেটা আদর্শভাবে উনি করতে চাচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হচ্ছে পুরানা স্টাইলে দল করার জন্য আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, এখানে শোডাউনের রাজনীতি, এখানে চাঁদাবাজির রাজনীতি, এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাআল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এক দেশের থেকে বিতাড়িত করবো কোনো কারণ ছাড়া। আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন করবেন? কোনো সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সেই ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, বিভক্ত সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব লোক সেই খারাপ নয়। তাহলে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সরকারি সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া, বিচার সবসময় করে যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই, সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই, প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আবার মনে হলো সংস্কারটি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশ এবং ভারতের এই 7 সিস্টার্স ইস্যু নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।